আসসালামু আলাইকুম। আজ আমি এটা আমার পার্ট 4 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা কমেন্টে থাকা লিংক থেকে অথবা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় ইমার্জেন্সি বেল বেজে ওঠে, যার কারণে গ্রামের মানুষেরা কিছুটা ভয় পায়। তাদের শহরের মেইন দরজা খোলা হয় আর সেখানে দুয়ানজু সহ বাকি সৈনিকেরা ফিরে এসেছিল। দুয়ানজু এখন শহরবাসীদেরকে জানায় সে সুয়োঝুকে মেরে ফেলেছে, তার কাটা মাথা দেখায় এবং সেই রাজ্য জিতে নিয়েছে। এটা বলা মাত্রই সেই শহরে থাকা সবাই ভীষণ খুশি হয়ে যায়, তার জয় জয় করতে থাকে, তাকে দোয়া আশীর্বাদ দিতে থাকে। এসব কিছু দেখে শিমুও বেশ অবাক হয় আর মনে মনে ভাবতে থাকে, আমি সবসময় ভাবতাম এই সাধারণ ছেলেটার মধ্যে কি এমন ট্যালেন্ট আছে যে ওই স্পেশাল তরোয়ালটা তাকেই চুজ করলো মাস্টার হিসেবে। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে পৃথিবীর মানুষদের মধ্যে সে আসলেই অনেক ইউনিক এবং স্পেশাল একজন মানুষ, যে কিনা এই তরোয়ালকে আসল ব্যবহার করছে মানুষদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য এবং শত্রুদেরকে নিধন করার জন্য। সে আসলেই এটার যোগ্য। নিজের প্রাণ বাজি রেখে সে এতগুলো মানুষের মুখে হাসি ফুটিয়েছে, এজন্যই হয়তো সে সবার কাছে হিরো। এদিকে লিয়াং রাজ্যের রাজার কাছে খবর চলে যায় যে দুয়ানজু যুদ্ধ জিতে গিয়েছে এবং সুয়োঝু রাজ্য দখল করে ফেলেছে। এটা শুনে তো রাজা সহ রাজসভার সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং কংগ্রাচুলেশনস জানাতে থাকে। মিনিস্টার ফেং এখন রাজার কাছে আবেদন করে সেখানে যেহেতু যুদ্ধ হয়েছে সেখানে খাবারের শর্টেজ আছে, তাই আমার রিকোয়েস্ট তাদের জন্য খাবার পাঠানো হোক। তখনই ফেং বলে রাজার কথা মতো সে সব খাদ্য এবং চাউল মজুত করে ফেলেছে, রাজার আদেশ দিলে সে ওখানে যাবে। রাজা তখন তাকে সেখানে যাওয়ার অনুমতি দেয়, যেটা শুনে কেন যেন মিনিস্টারের খুব একটা ভালো লাগে না। এদিকে দুয়ানজুর অবস্থা যেহেতু খারাপ ছিল, তার বন্ধুরা তার চিকিৎসা শুরু করতে চায়, কিন্তু দুয়ানজু বলে শিমু যেন তার শরীরে মলম লাগিয়ে দেয়। এটা শুনে মেং বলে সে কেন, আমি কেন নয়। তখন বাকি সবাই তাকে বেশি কথা বলতে বারণ করে বেরিয়ে যায়। এখন শিমু তার পোশাক খুলে তার ক্ষতগুলোতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, কিন্তু সে এই ক্ষতগুলোতে অনেক জোরে জোরে চেপে চেপে মেডিসিন দিচ্ছিল, যার কারণে দুয়ানজুর অনেক ব্যথা লাগছিল। যেহেতু শিমুর এসব অনুভব করার ক্ষমতা নেই, তাই সে বুঝতে পারছে না তার কতটা ব্যথা লাগছে। সে উল্টো দুয়ানকে বলে তোমার যদি এতই ব্যথা লাগে তাহলে কান্না করো। এখন ব্যান্ডেজ শেষ করার পরে দুয়ানজু তাকে ধন্যবাদ জানায় আর বলে এরপরে যদি সে তাকে মলম লাগিয়ে দেয় তাহলে যেন একটু আসতে দেয়। শিমু তখন তাকে ওখানে ফেলে দেয় আর তার ক্ষততে আবারও আঘাত দিয়ে বলে তুমি কি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? কিন্তু দুয়ান বলে না, আমি একদমই ফ্লার্ট করছি না। শিমু বলে যাই হোক, এর আগে তো তাবাই আর মীরা তোমার ছিল না, তবে এবার এই সবগুলো আর্মি তোমার নিজের হয়ে গেল। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। এদিকে লিয়াং রাজ্যে একটা সুন্দরী মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম ছিল দুয়ান, কারণ সে ছিল দুয়ানজুয়ের বোন। তার ভাই যুদ্ধ জিতে গিয়েছে শুনে খুশি হয়। সে শুধু এখন অপেক্ষা করছিল তার ভাই কবে তার সঙ্গে দেখা করবে। যখন সে বাহিরে যায়, বাহিরে বৃষ্টি হচ্ছিল, সেখানে তার সঙ্গে ফেং এর দেখা হয়। ফেং এর দিকে সে এমন ভাবে তাকিয়েছিল যেন সে তাকে পছন্দ করে, কিন্তু ফেং তার দিকে খেয়াল না করেই চলে যায়। এদিকে ক্যাপ্টেন দুয়ানকে ফেং এর আসার খবর দেয়। সে যেহেতু ফেং জিয়ানের সম্পর্কে ভালোভাবেই জানতো, তাই সে দুয়ানজনকে বলে তার আশা আমার একদমই ভালো লাগছে না, আমার মনে হয় না সে কোনো ভালো উদ্দেশ্যে আসছে। এদিকে ফেংকে দেখি যে আসছিল এবং তার কর্মচারীকে বলছিল আমি যেসব রেডি করতে বলেছি সবকিছু রেডি করেছো? লোকটা বলে হ্যাঁ, সব রেডি আছে। তখন সে বলে আমি যখনই অর্ডার করব তখনই কাজ সেরে ফেলবে। অন্যদিকে দুয়ানজু ক্যাপ্টেনকে সান্ত্বনা দিয়ে বলে এত চিন্তা করার দরকার নেই, দেখা যাক সে কি করে। এরপরে হান তার কাছে একই খবর নিয়ে আসে। তারপরে যখন হান চলে যাবে তখন সে হানকে জিজ্ঞাসা করে তোমার কি আমাকে কোনো প্রশ্ন করার আছে? হান কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে আর এরপরে বলে না, আমার কোনো প্রশ্ন নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপরে দুয়ানজু যখন তার রুমে যায় তখন সেখানে শিমু তার জন্য ওয়েট করছিল। সে শিমুকে বলে তুমি এখানেই আছো, এসো তোমার সঙ্গে একটু গল্প করি। তুমি তো আমার অতীত সম্পর্কে জানতে চেয়েছিলে, বলো তুমি কি জানতে চাও? তখন সে হানের ব্যাপারে জিজ্ঞাসা করে। দুয়ানজু তখন তাকে বলে অনেক বছর আগে যখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল তখন সেখানে চোখ বেঁধে খুবই মর্মান্তিক একটা কম্পিটিশন নেওয়া হয়েছিল। সেই কম্পিটিশনে আমার সঙ্গে হানও ছিল। সবাইকে আমরা দুইজন মেরে ফেলেছিলাম, লাস্টে শুধু আমরা দুইজনই বেঁচেছিলাম। কিন্তু শেষবার আমি হানকে আঘাত করে ফেলি এবং সেই ট্রায়াল জিতে যাই। কিন্তু আমার ইচ্ছে ছিল না হানকে মারার, সেজন্য তাকে আমি একটা ওষুধ খাইয়ে দিই যেন সবাই মনে করে সে মারা গিয়েছে। আর এরপরে সুযোগ বুঝে তাকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম। একই সাথে আমি তাকে এক ধরনের ঔষধ খাওয়াই যার কারণে সে আগে সব স্মৃতি ভুলে গিয়েছে এবং প্ল্যান করে সেখানে থেকে তাকে বের করে দেই। শিমু বলে সে তাকে কেন বাঁচিয়েছে? দুয়ানজু বলে কারণ তার ভেতরে আমি আমার নিজেকে দেখতে পেতাম, সেজন্য তার প্রতি আমার মায়া হয়েছে। এরপরে সে তাকে তার জীবনের আরো কাহিনী বলতে থাকে। ছোটবেলায় তাকে কিভাবে সে আশ্রমে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল। প্রথম তাদের পড়ালেখা করানো হতো, খাবার এবং পোশাকের কোনো কমতি রাখা হয়নি। সেখানকার নেতা তাকে পছন্দ করে এবং তাকে স্পেশাল ভাবে ট্রিট করে। কিন্তু কিছুদিন পরেই তাদের সঙ্গে সেই মর্মান্তিক ট্রায়াল শুরু হয়, যেটাকে বেঁচে থাকার গেম বলা যেতে পারে। তারা খাঁচার মধ্যে লিয়াং রাজ্যের মানুষদেরকে আটকে রাখতো আর আমাদেরকে বলতো তাদেরকে মারতে। প্রথম
প্রথম আমরা অনেক ভয় পেতাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করলাম তাদের প্রতি দয়া করা মানে নিজেকে মেরে ফেলা, আর নিজেকে বাঁচানোর জন্য আমরা সবাই তাদেরকে মারতে শুরু করলাম। এভাবেই ধীরে ধীরে আমরা বড় হতে থাকলাম এবং তাদের হুকুমে সব অসহায় মানুষদেরকে মারতাম। ধীরে ধীরে আমাদেরকে মনস্টার হিসেবে গড়ে তোলা হলো। কিন্তু একদিন আমি উপলব্ধি করলাম, সেদিন আবহাওয়া খুবই ঝলমলে ছিল। একজন বন্দী তখন আমাকে রিকোয়েস্ট করে বলল, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, প্লিজ আমাকে ছেড়ে দিন। এটা শুনেই তার মন নরম হয়ে গেল। এরপর থেকে তার মধ্যে আবারও যেন পরিবর্তন আসা শুরু করলো। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করলো যে সে কি হচ্ছে, সে কেন মনস্টার হয়ে যাচ্ছে আর অসহায় মানুষদেরকে কেন মারছে। সেদিনের পর থেকেই সে এই দোজক থেকে বের হওয়ার প্ল্যান শুরু করে। এরপরে একদিন সে ওখানে থেকে বের হওয়ার সুযোগ পায় এবং মনস্টার থেকে নিজেকে নর্মাল মানুষ বানাতে সক্ষম হয়। এই সব কিছু শুনে শিমু তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি অনেক কিছু সহ্য করেছো, তোমার মতো আমার স্পেল ব্যারিয়ারটাও প্রায় একই রকম। আমিও নর্মাল মানুষদের মতো সবকিছু অনুভব করতে চাই, কিন্তু অনুভব করতে পারি না। যেটা শুনে দুয়ানজু একটু হাসে। পরদিন সকালে শিমুর সঙ্গে ইয়ানকে দেখা করতে আসে। সে তাকে বলে, ফুসাং গাছে একটু সমস্যা হয়েছে, এজন্য আপনার সঙ্গে দেখা করতে আসলাম। একই সাথে সে ফুসাং গাছের একটা চিত্র তার জন্য উপহার নিয়ে এসেছিল। শিমুর এটা পছন্দ হয়, কিন্তু সে নেয় না। সে বলে, ইদানিং আমার এটার থেকে এই পাম গাছটা বেশি পছন্দ। যেটা শুনে ইয়ান একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কি সেই দুয়ান নামের ছেলেটির জন্য? শিমু বলে, আরে না, এমন কিছুই না। তখন ইয়ানকের একটু সন্দেহ হয় আর সে তাকে রেস্ট নিতে বলে ওখানে থেকে চলে যায়। এরপরে যখন সে চেংকে নিয়ে বাজারে যায়, তখন সেখানে দেখতে পায় লিয়াং শহর থেকে ফেং জিয়ান এবং তার সঙ্গে বেশ কিছু আর্মিরা এসেছিল রাজার পক্ষ থেকে সেই শহর মানুষদের জন্য উপহার হিসেবে ধান নিয়ে। এখানে ফেং এমনভাবে সবাইকে ডাকে যেন যুদ্ধ সে জিতেছে, জেনারেল নয়। আর উপহার হিসেবে সে সবার জন্য ধান নিয়ে এসেছে। সবাই তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ তারা অনেক দিন থেকে ভাত খায়নি, এটা ওটা খেয়ে বেঁচে আছে। তারা দ্রুত সেই সব কিছু কারাকারি করে নিতে থাকে। শিমু তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি ধান নিবে না? চেং তখন মন খারাপ করে বলে, এই লোকটাকে আমার একদমই ভালো লাগেনি, কারণ জেনারেল দুয়ানজু যুদ্ধ জিতেছে আর সে এখন এমনভাবে কথা বলল যেন জয় সে করেছে। এমন সময় সেখানে দুয়ানজু এবং বাকি সব সৈনিকেরাও চলে আসে। তার এমন কর্মকাণ্ডে একটু ক্ষিপ্তই হয়। দুয়ানজু এখন ফেংয়ের দিকে তাকিয়ে একটু হাসে। তারা দুইজন এখন দেখা করে। ফেং এখন তার উপরে একের পর এক দায়িত্ব চাপিয়ে দেয়। এমনকি এটাও বলে তাদের তাবাই আর্মির ক্যাম্প যেন এই শহরের বাহিরে প্রতিষ্ঠিত করা হয়, যতক্ষণ না মাস্টার চিং এখানে আসছে এবং কমান্ড করছে। যেটা শুনে তারা সবাই তো অনেক বেশি রেগে যায়, কিন্তু কিছুই করার নেই। দুয়ানজু এবং তার বন্ধুরা আগে থেকেই বুঝতে পেরেছিল যে সে তাদেরকে নিশ্চয়ই কোনো সমস্যায় ফেলতেই এসেছে। এদিকে যেই চেং সেই চাউল রাগ করে নিতে চায়নি, সে এখন ওটা নিয়েই ফেলে। এরপর সে যখন শিমুর সঙ্গে দেখা করতে যায়, সেখানে দুয়ানজুও ছিল। সে দুয়ানজুকে রিকোয়েস্ট করে তাকেও যেন তাদের আর্মিতে ভর্তি করে নেয়, সেও তার মতো জেনারেল হতে চায়। তখন সে বলে, ঠিক আছে, আমরা যখন যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। চেং তখন বলে, আপনাদের সঙ্গে গেলে এরপরে কি আমি আর আমার বোনকে দেখতে পাবো? শিমু তখন তাকে ডিরেক্ট বলে দেয় যে সে তাকে চায় না। এটা শুনে সে অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে চলে যায়। দুয়ানজু তাকে বলে, তার মন খারাপ কেন করালে? তাকে তো একটু সান্ত্বনাও দিতে পারতে। শিমু বলে, কান্না করলে তার মন হালকা হবে, যেটা কখনো সম্ভব না, সেটা করে কোনো লাভ নেই। আমি যেখানে থেকে এসেছি সেখানে আমাকে চলে যেতে হবে। এটা বলেই সে চলে যায়। সেই দিন রাতে উৎসব হচ্ছিল। যুদ্ধ জেতার উপলক্ষে সেই দিন পার্টি হয়, অনেক খাওয়া দাওয়া হয় এবং তারা অনেক আনন্দ করে। তাদের নাচ গান এবং খুশি দেখে শিমুরও ভালো লাগে। এরপরে সে ওখানে থেকে উঠে চলে যায়। তাকে এভাবে হুট করে চলে যেতে দেখে চেংয়ের কষ্ট লাগে। শিমু পাম গাছের নিচে একা একা বসেছিল। পার্টি শেষ করে দুয়ানজু তার কাছে আসে এবং তাকে রিকোয়েস্ট করে বলে তার যদি সময় থাকে তাহলে সে যেন তার ড্রেসিংটা একটু চেঞ্জ করে দেয়। তার ব্লিডিং হচ্ছে, এটা দেখে সে তার ড্রেসিং চেঞ্জ করে দিচ্ছিল। যখন সে তার কাছাকাছি যায়, তখন দুয়ানজু তাকে শিমু নামে ডাকে। শিমু তখন তাকে এই নামে ডাকতে বারণ করে। তখন দুয়ানজু বলে, আমি তোমার এই নাম অনেক পছন্দ করি। যেটা শুনে সে অনেক অবাক হয়। তারা দুজন কাছাকাছি আসাতে তাদের মধ্যে হয়তো একটু ফিলিংসও গ্রো করছিল। সে তখন তাকে এই নামে ডাকতে বারণ করে দেয়। তখন দুয়ানজু বলে, আমি তোমার সঙ্গে ডিল করতে চাই, আমি তোমাকে শিমু নামে ডাকতে চাই, আর এর বদলে তুমি আমার স্পর্শের ইন্দ্রিয় নিতে পারো। এর মাধ্যমে আমরা দুজন একে অন্যকে আরো ভালোভাবে জানতে পারবো। শিমু তাকে বলে, সামান্য ইচ্ছের জন্য তুমি তোমার ইন্দ্রিয় দেবে? দুয়ানজু বলে, তোমার নামটা আমার খুবই প্রিয়, তাই তুমি আমাকে এটার অনুমতি দিয়ে দাও। তখন সে তার কথা মতো দুইজন মিলে ওখানে বসে পড়ে। সে এখন তার ওই স্পিরিট স্পেল বল ব্যবহার করে এবং একে অন্যের ফিলিংস এক্সচেঞ্জ করে ফেলে। শিমুর মধ্যে এখন সত্যি সত্যি স্পর্শ করার অনুভূতি চলে আসে, আর দুয়ানজুর মধ্যে স্পর্শের অনুভূতি হারিয়ে যায়। স্পর্শ করার অনুভূতি পাওয়া মাত্রই সে প্রথমে দুয়ানজুর উপরে ঝাঁপিয়ে পড়ে, তার শরীর টাচ করতে থাকে এবং সব ফিলিংস নিতে থাকে। সে দুয়ানজুকে বলে, আমার হাতে কামড় দাও, আমি ব্যথা অনুভব করতে চাই। তখন দুয়ানজু তার হাতে না দিয়ে তার গলায় কামড় দেয়, যার কারণে সে অনেক স্পেশাল একটা অনুভূতি অনুভব করে। এখন সে খুশি হয়ে তাকে বলে, তাহলে এটাকেই জীবিত থাকা বলে? দুয়ানজু বলে, মানুষের দুনিয়ায় তোমাকে স্বাগতম।
শিমু, তুমি কি কখনো মানুষ হিসেবে বেঁচে ছিলে? এটা শোনার পরে শিমু তার পাওয়ার ব্যবহার করতে চাইলে বুঝতে পারে যে সে তার পাওয়ার হারিয়ে ফেলেছে। অর্থাৎ দুয়ানজুর সঙ্গে যখন সে তার ইন্দ্রিয় এক্সচেঞ্জ করবে তখন সে একদম মানুষের মতো পাওয়ারলেস হয়ে যাবে। এটা বুঝতে পেরে সে এখন তাকে জব্দ করে ফেলে। তখন শিমু বলে, ভুলে যেও না, 10 দিন পরে আমি আবারও পাওয়ারফুল হয়ে যাব, তখন তোমাকে মজা দেখাবো। দুয়ানজু এখন তাকে চিমটি কাটে আর এরপরে তাকে সুরসুরি দিতে থাকে। তখন সে অনেক হাসে। দুয়ানজু এখন তাকে এই অনুভূতিগুলো বোঝায় আর এরপরে খেয়াল করে তার সেই ক্ষত জায়গা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু তার একটুও ব্যথা হচ্ছে না। তখন সে বুঝতে পারে শিমু অনুভূতিহীনভাবে থাকলে তার কেমন লাগে। আসলে সেও শিমুর মতো অনুভূতিহীন জীবন এক্সপিরিয়েন্স করতে চায়, যেটা শুনে শিমু অনেক বেশি অবাক হয়ে যায়। পরদিন সকালে যখন দুয়ানজুয়ের ঘুম ভেঙে যায় তখন সে যেটাই টাচ করছিল ছিঁড়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল না এটা সে কতটুকু চাপ দিচ্ছে। এরপরে সে জুতা পরতে পারছিল না, এমনকি ঠিকভাবে হাঁটতেও পারছিল না। বাইরে গিয়ে দেখতে পায় আশেপাশে সবকিছু ভেঙে পড়ে আছে। সবাই মনে করছিল রাতে হয়তো চোর এসেছিল। তখন দুয়ানজুয়ের শিমুর কথা মনে পড়ে। সে ওইভাবেই হাঁটতে হাঁটতে শিমুর কাছে যায় আর দেখতে পায় সে একটা কিউট খরগোশকে টাচ করছে। তার সঙ্গে কথা বলে বুঝতে পারে সারা রাতে শিমু এসব ভাঙচুর করেছে। স্পর্শের অনুভূতি নেওয়ার জন্য পুরো মহলে থাকা সবকিছু সে লন্ডভন্ড করে ফেলেছে। এমনকি সারা রাত সে ঘুমায়নি, কারণ তার কাছে মাত্র 10 দিন আছে। দুয়ান এখন তার মুখে লেগে থাকা ময়লা মুছতে বলে। তখন সে দুয়ানের হাত স্পর্শ করে অনুভব করতে থাকে আর নিজের স্কিনও স্পর্শ করে। দুয়ান তাকে বলে, চলো তোমাকে বাজারে নিয়ে যাই, সেখানে অনেক কিছু আছে অনুভব করার জন্য। যখন সে তাকে বাজারে নিয়ে যায় তখন তো শিমু সবগুলো দোকানে ঘুরে ঘুরে সবকিছু জিনিস টিপে ধরে ভেঙে নষ্ট করছিল। আর এদিকে দুয়ানজু ঠিকভাবে হাঁটতে পারছিল না, মাতালের মতো পড়ে যাচ্ছিল। তার পায়ের ওপর একজন পাড়া দিয়ে চলে যায়, তার কোনো অনুভূতিও হয় না। আশেপাশের মানুষ মনে করে সে হয়তো মাতাল হয়ে গেছে। শিমুর যখন আশেপাশে সবকিছু লন্ডভন্ড করা শেষ হয়ে যায় তখন সে অন্যদিকে চলে যায় আর সব দোকানদারেরা তাকে অভিযোগ দিতে থাকে। তখন দুয়ানজু বলে, এই সব টাকা আমি দিয়ে দেবো। এরপরে যখন সে শিমুর দিকে ঘুরে তাকায় তখন শিমুকে এত সুন্দরভাবে দেখে তার বুকের মধ্যে ধুকধুক শুরু হয়ে যায়। তখন তার মনে হয় এই পুরো পৃথিবীতে সে এত সুন্দর মেয়ে কখনো দেখেনি। তার ভালো লাগাটা ওই মুহূর্তে ভালোবাসায় পরিণত হয়ে যায়। শিমু যখন ঘুরতে ঘুরতে পড়ে যাচ্ছিল দুয়ানজু তখন তাকে সামলে নেয় আর ধরে ফেলে। শিমু তখন এভাবে হাত ধরার অনুভূতিটা অনুভব করে আর তারা দুইজনই একে অন্যের দিকে তাকিয়ে রোমান্টিক ভাবে স্মাইল করে। 2 দিন পর সুঝু রাজ্যে মার্শাল চিং চলে আসে। দুয়ানজু যার আন্ডারে কাজ করবে তাকে সবাই স্বাগত জানায় আর এরপরে দুয়ানজু তার সঙ্গে গিয়ে দেখা করে এবং সম্মান জানায়। মার্শাল চিং তার কাজের প্রশংসা করে আর এরপরে বলে যেহেতু এই রাজ্য তাদের জয় করা হয়ে গিয়েছে এজন্য নেক্সট যেন সে নর্থ চঙে অ্যাটাক করে। কিন্তু দুয়ানজু বলে তারা অলরেডি আমাদের সঙ্গে শান্তি চুক্তি করেছে, তাই আমার মনে হয় না সেখানে অ্যাটাক করা ঠিক হবে। আমাদের উচিত ইউঝু এবং লুওঝু রাজ্যে অ্যাটাক করা। তবে মার্শাল চিং তার সঙ্গে একমত হয় না। সে বলে 2টা রাজ্যে একসঙ্গে অ্যাটাক করতে গেলে প্রায় 1 বছর লেগে যাবে শান্তি চুক্তি হতে, তার থেকে তুমি ইউঝু রাজ্যে অ্যাটাক করো। দুয়ানজুকে সে আর কিছুই বলতে দেয় না এবং ইচ্ছে করে তার এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়। একই সাথে তিনি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চান যিনি তাদের যুদ্ধ জয়ে তাদেরকে সাহায্য করেছেন। দুয়ান তখন চেংকে বলে তার বোনকে ডেকে নিয়ে আসতে। চেং যখন সেখানে আসে তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি তাহলে আমাদেরকে বিভিন্ন গণনা করে যুদ্ধে জিতিয়েছ? শিমু তখন বলে, না, যুদ্ধে জেতানো আমার কাজ না, আমি শুধু কিছুটা অনুমান করে তাদেরকে আবহাওয়া বার্তা দিয়েছি। এটা পুরোপুরি ভাগ্যের উপরে নির্ভর করে আর একই সাথে চেষ্টাও থাকতে হয়। তার কথায় ইমপ্রেস হয়ে তিনি তাকে প্রমোশন দিতে চান, কিন্তু শিমু তাকে ধন্যবাদ দিয়ে বলে আমার প্রমোশনের প্রয়োজন নেই, আমি আগেও যেমন দুয়ানজুর সঙ্গে ছিলাম এখনো তার সঙ্গেই থাকতে চাই। তার এমন আচরণ নেই কিছু সৈনিকেরা ক্ষুব্ধ হয়ে যায়। তখন শিমু রেগে বলে, আমি যদি যেতে না চাই কার এত সাহস আছে আমাকে নিয়ে যাওয়ার? এটা শুনে একজন তাকে মারতে এলে দুয়ানজু তাকে প্রোটেক্ট করে আর সে জ্ঞান হারানোর ভান করে। এটা দেখে দুয়ানজু তাকে কোলে নেয় আর তাদের সামনে বলে, যদি আমার লোক বলে সে যাবে না তাহলে সে যাবে না, আমি তাকে নিয়ে যাচ্ছি। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। তার এমন আচরণে মার্শাল চিং সহ উপস্থিত সবাই বেশ ক্ষুব্ধ হয়। তাকে এভাবে কোলে করে নিয়ে যাওয়ার সময় দুয়ানজুনের অনেক ভালো লাগছিল। এরপরে সে তাকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয় আর তাকে ঘুমাতে বলে। সেই দিন রাতে মার্শাল চিং এবং ফেং জিয়ান দুইজন একসঙ্গে পরামর্শ করছিল। এতেই আমরা বুঝতে পারি তারা দুইজন একজোট হয়ে দুয়ানজুকে দমানোর জন্য তার বিরুদ্ধে কাজ করছে। আজকে সভায় করা দুয়ানজুর সিদ্ধান্ত তার একদমই ভালো লাগেনি, কিন্তু তারপরেও তার এই সিদ্ধান্ত মানতে হবে, কারণ তারা ডিউক পেই নামে একজনকে খুঁজে পাচ্ছে না। তাদের প্ল্যান একদম পুরোপুরি গোছানো না হওয়া পর্যন্ত তাকে একটু করে ছাড় দিয়ে যেতে হবে। যদিও যুদ্ধের ময়দান তাদের সিদ্ধান্তেই চলবে। যদি দুয়ানজু আরো একটা যুদ্ধে জিতে যায় তাহলে মার্শাল চিংকে পুরস্কৃত করা হবে, আর সে যদি যুদ্ধের ময়দানে মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা পাবে। তাহলে কোনো কিছুতেই তাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে না, এজন্যই তাদের প্ল্যান মতো আগাতে হবে।
অন্যদিকে শিমুকে দেখি সে যখন ঘুমিয়েছিল তখন সে তার স্বপ্নে বাতাসকে অনুভব করতে পারছিল, এমনকি সে তার মাইন্ডের ভেতরে তার বাবা মাকে দেখতে পাচ্ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে এবং তাদেরকে জড়িয়ে ধরে। তার বাবা সেখানে অনেক সুন্দর মিউজিক বাজাচ্ছিল আর তার মা তাকে আদর করছিল। তার বাবা এবং মায়ের হাত স্পর্শ করে সে অনেক সুন্দর একটা উষ্ণতা অনুভব করে। এরপর যখন তার ঘুম ভাঙে, পাশেই দুয়াঞ্জু বসেছিল। এই প্রথম সে তার বাবা মায়ের হাত স্পর্শ করার অনুভূতি পেল, এমনকি সে তার নিঃশ্বাসকেও অনুভব করতে পারছিল, যার অর্থ বেঁচে থাকা। শিমু বলে একটু আগে সে তার বাবা মাকে তার স্বপ্নে দেখেছে, আর এরপরে জানতে পারে মানুষেরাও তার মতো স্বপ্ন দেখে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। নেক্সট এপিসোড আগামীকালকে নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।